দেখছেন এই মুহূর্তে আপনাদের এই প্রিয় বিশ্বস্ত বাংলা ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের এই মুহূর্তে রাজ্য দেশ বিদেশের একাধিক তাজা গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। প্রত্যেক দিনের আমাদের সংবাদগুলো সবার প্রথমে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন, ভিডিওটি একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের মাঝে। কোন ধরনের সংবাদ দেখতে চান, কোথা থেকে খবর দেখছেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমাদেরকে। বাংলাদেশে ভাঙছে হিন্দুদের মন্দির, গুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়িঘর, রাতভর তাণ্ডব বাংলাদেশ জুড়ে। বৈষম্য বিরোধী বাংলাদেশে ফের টার্গেট হিন্দুরা। ফেসবুকে ধর্মকে অবমাননা করা হয়েছে এই ভুয়ো তুলে মঙ্গলবার রাতভর তাণ্ডব চলল সিলেটের সুনামগঞ্জে। সেখানকার দোয়ারা বাজার উপজেলার নির্বিচারে ভাঙচুর করা হলো হিন্দুদের বাড়ি এবং দোকান, সঙ্গে চলে লুটপাট। হামলা থেকে রক্ষা পায়নি হিন্দুদের মন্দিরও। লোকনাথ মন্দিরে ভাঙচুরের পর সেখান থেকে টাকা এবং অন্যান্য সামগ্রী লুট করা হয়েছে বলে গুরুতর অভিযোগ। পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। এমনকি কতগুলি জায়গায় ভাঙচুর হয়েছে তা নিয়েও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি বাংলাদেশের স্থানীয় প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি 40-এরও বেশি বাড়ি দোকান ভাঙচুর করে গুড়িয়ে দেওয়া হয়েছে। কয়েকটি সূত্র আবার জানাচ্ছে সংখ্যাটা 100-র বেশি। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বহু হিন্দু পরিবার। একের পর এক এমন ঘটনায় আন্তর্জাতিক স্তরে চাপের মুখে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। এহেন পরিস্থিতিতে বুধবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্য ফিরিয়ে আনবার লক্ষ্যে একটি বৈঠকে বসেছেন। সেখানে বিএনপি জামাত ডাক পেলেও সংখ্যালঘুদের তরফে কোনো সংগঠন ছিল না। ফলে ইউনূস সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন থাকছে। আজ বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গেও বৈঠক করছেন মোহাম্মদ ইউনূস, কিন্তু হঠাৎ পরপর এত বৈঠকের কারণটা কি? জবাবে আরও একবার সেই ভারতের অপপ্রচার তত্ত্ব খাড়া করছেন প্রধান উপদেষ্টার প্রধান সচিব শফিকুল আলম। তার দাবি ভারতীয় গণমাধ্যমগুলি অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্য গড়ে তোলার ব্যাপারে সব দল একমত হয়েছে বলে জানাচ্ছেন তিনি। এমনকি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বৈঠকে অংশগ্রহণকারী নেতারা। প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহের অভিযোগে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর হামলা বাড়ছে। সেই তালিকায় সর্বশেষ সংযোজন সুনামগঞ্জ। প্রশাসন সূত্রে খবর, ফেসবুকে অন্য ধর্মের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন সেখানকার মংলার গাঁও গ্রামের বাসিন্দা আকাশ দাস। মঙ্গলবার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এলাকায় শান্তি বজায় রাখবার আর্জি জানিয়েছে জেলা প্রশাসন, কিন্তু তাতে কর্ণপাত করেনি উন্মত্ত জনতা। শুরু হয় মিছিল, রাত বাড়তেই তা রূপ নেয় হামলার। দোয়ারা বাজারের লোকনাথ মন্দিরে ভাঙচুর চালায় কয়েক হাজার উন্মত্ত জনতা। মন্দির কমিটির সম্পাদক খোকন রায় জানিয়েছেন, ভাঙচুরের পাশাপাশি প্রচুর জিনিস লুট করে নিয়ে যাওয়া হয়েছে। অন্তত 15 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এরপর বাজারে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়। এলাকা ছেড়ে পালিয়ে আসা এক যুবক জানিয়েছে, তাদের গ্রামে 100-রও বেশি বাড়িতে হামলা চালানো হয়েছে। অপরদিকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে ধর্মনিরপেক্ষতার পাঠ দিয়েছেন ভারতের দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি। তিনি জানিয়েছেন, হিন্দুদের প্রতি অবিচার অত্যাচার বন্ধ করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের এই গণহত্যার মাস্টার মাইন্ড মোহাম্মদ ইউনূস, বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলাদেশে গণহত্যায় লিপ্ত হয়েছেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশে গণহত্যার মাস্টার মাইন্ড দাবি করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকার নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। তিনি জানিয়েছেন, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা হচ্ছে, কিন্তু সত্যিটা হলো ছাত্র নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে গণহত্যায় লিপ্ত হয়েছেন মোহাম্মদ ইউনূস নিজেই। এমনকি তারেক রহমান, বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র, লন্ডন থেকে মদদ দিতেন এবং বলতেন, এইভাবে গণহত্যা চালিয়ে গেলে ওই আওয়ামী লীগের সরকার বেশি দিন টিকবে না। শেখ হাসিনা ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরও বলেছেন, আজ পুলিশ, শিক্ষক, হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টানদের ওপর হামলা চালানো হচ্ছে নির্বিচারে বাংলাদেশ জুড়ে। খুন পর্যন্ত করা হচ্ছে তাদের। একাধিক গির্জা মন্দিরে হামলা চালানো হচ্ছে, করা হচ্ছে ভাঙচুর। বাংলাদেশে এখন কেন সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হচ্ছে প্রশ্ন তুলেছেন তিনি। তিনি আরও বলেন, আমি গণহত্যা চাইনি। আমি যদি ক্ষমতা আঁকড়ে থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো। যখন নির্বিচারে মানুষ মারা চলছে, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার চলে যাওয়া উচিত দেশ ছেড়ে। এছাড়াও দেশ ছেড়ে চলে আসার সময়ের কথা বলতে গিয়ে শেখ হাসিনা এদিন বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, আমার বাবার মতোই হত্যা করবার ছক ছিল আমাকে। সশস্ত্র জনতা গণভবনে এসেছিল আমাকে হত্যা করতে, কিন্তু তখনও আমি নিরাপত্তা রক্ষীদের গুলি চালানোর নির্দেশ দেইনি।
বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা, নাগরিকদের সতর্ক করল ব্রিটেন। অশান্তি কমার কোনো লক্ষণ নেই। যদিও বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বারবার দাবি করছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদে রয়েছে, তবে তাতে চিড়ে ভিজছে না। এবার পদ্মা পাড়ে বসবাসকারী ব্রিটেনের নাগরিক পর্যটকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বাংলাদেশের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। ব্রিটেন সরকারের ওই দপ্তরের তরফে মঙ্গলবার রাতেই পর্যটকদের নিরাপত্তার দিকটি আরও একবার খতিয়ে দেখা হয়েছে। তারপরেই বাংলাদেশে আটকে পড়া পর্যটক তথা ব্রিটেনের নাগরিকদের জন্য বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশের নির্দিষ্ট কয়েকটি জায়গায় জঙ্গিরা হামলার জন্য মুখিয়ে রয়েছে, বিশেষ করে যেখানে বিদেশি পর্যটকদের সংখ্যা বেশি সেই রকম জনবহুল এলাকা, ধর্মীয় স্থান, রাজনৈতিক পদযাত্রায় হামলার ছক কষা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটেন। বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চলছে, কাজে এই সব এলাকা থেকে দূরে থাকুন জানাচ্ছে ব্রিটেন। পাশাপাশি ওই নির্দেশিকায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক বলেও ব্যাখ্যা করা হয়েছে। নয়া সরকার দায়িত্ব নেওয়ার পর সেই দেশে অর্থাৎ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা অনেকটাই বেড়েছে। মন্দির সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মস্থানে লাগাতার ভাঙচুর চলছে। কাজেই বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রতিবেশী নানা দেশ চিন্তিত। এরই মধ্যে ব্রিটেন প্রশাসনের সতর্কবার্তা গোটা বিতর্কে নতুন মাত্রা যোগ করে দিল। অন্যদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেওয়া হলো হোটেলের দরজা। বাংলাদেশে বাড়ছে অশান্তি, চড়ছে ভারত বিরোধিতার সুর, সে সঙ্গে প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা বাড়ছে। এই পরিস্থিতিতে সোমবার ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। এই ঘটনার পর রাত 3:30 পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ 7 জনকে গ্রেপ্তারও করেছে। কর্তব্যে গাফিলতির দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে পুলিশের 3 সাব ইন্সপেক্টরকেও। পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কথা জানিয়েছেন। পাশাপাশি কোনো রকম অনভিপ্রেত ঘটনা এড়াতে ত্রিপুরা ভারত ও বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেলের দরজা বন্ধ করল ত্রিপুরার সমস্ত হোটেল। অল ত্রিপুরা হোটেল এবং রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এক যৌথ বৈঠকে বাংলাদেশিদের বয়কটের কথা ঘোষণা করেছে। অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক তপন সাহা জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ। সেই দেশে ভারতের জাতীয় পতাকার অপমান করা হচ্ছে। এর প্রতিবাদে যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয় ততদিন বাংলাদেশের নাগরিকদের ত্রিপুরার কোনো হোটেল বা রেস্তোরাঁয় থাকা খাওয়ার জায়গা দেবে না তারা। অপরদিকে বাংলাদেশিদের জন্য চিকিৎসা পরিষেবা বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করল এবার বিজেপি। কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমসের মূল গেটের সামনে বিজেপি বিধায়কদের উপস্থিতিতে বিজেপি এদিন বিক্ষোভ দেখালো। প্রসঙ্গত, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের গেটে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা, ইসকনের মহারাজ চিন্ময় মহাপ্রভুর গ্রেপ্তারি, হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখায় কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ ওই দলের কিছু কর্মী সমর্থক। তাদের দাবি, বাংলাদেশিরা ওই দেশ থেকে চিকিৎসার সুবিধে নেবেন ভারতে এসে, আর নিজেদের দেশে ফিরে গিয়ে ভারতের জাতীয় পতাকার অবমাননা করবেন। এটা চলতে পারে না। এখানে বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা বন্ধ করার দাবি জানাচ্ছি। এখানে পরিষেবা নিয়ে তারা ভারতের বিরুদ্ধে অন্যায় মনোভাব দেখাচ্ছেন বলে দাবি বিজেপি বিধায়কের। ভারতকে চাপে রাখতে এবার পাকিস্তানিদের অতি সহজে ভিসা দেওয়া হবে, বাংলাদেশের সমস্ত দূতাবাসকে নির্দেশ ইউনূস প্রশাসনের। বাংলাদেশের ভিসা সহজে পেয়ে যাবেন এবার পাকিস্তানিরা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোনো পাকিস্তানের নাগরিক যদি বাংলাদেশে যেতে চান, তাদের ভিসা সংক্রান্ত কোনো সমস্যা হবে না। সব দেশে বাংলাদেশের দূতাবাস, উপদূতাবাসে এমনটাই নির্দেশ পাঠালো এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস প্রশাসন। পাকিস্তানিদের বাংলাদেশে প্রবেশ যাতে আরও সহজ হয়, ঝঞ্ঝাটমুক্ত হয়, তা নিশ্চিত করতে এই পদক্ষেপ বলে জানাচ্ছে বাংলাদেশ। বিদেশে বাংলাদেশের যত দূতাবাস, উপদূতাবাস রয়েছে সেখান থেকে বিদেশি নাগরিকদের ভিসা দেওয়া হয়। এই সমস্ত জায়গায় বার্তা পাঠিয়ে দিল এবার বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা, ভারতে গ্রেপ্তার 3। রাষ্ট্রদ্রোহের অভিযোগে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে উত্তাল হয়েছে বাংলাদেশ। বিভিন্ন জায়গা থেকে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা সামনে আসছে। সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করার ঘটনা। বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ করেনি, কিন্তু এর উল্টো ঘটল ভারতে। বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বালাসত থেকে গ্রেপ্তার করা হলো 3 জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আর্য দাস, সুবীর দাস এবং রিপন চট্টোপাধ্যায়। 3 জনেই বজরং দলের সদস্য বলে
জানা গিয়েছে। অভিযোগ, বাংলাদেশের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বারাসত স্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে প্রতিবাদ করছিলেন বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বারাসত থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে ভারতের অসম রাজ্যে পুরোপুরি নিষিদ্ধ হয়ে যাচ্ছে গো মাংস। কঠোর আইন আনার পথে হেমন্ত সরকার। অসমে পুরোপুরি নিষিদ্ধ গোমাংস খাওয়া। বুধবার সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দিলেন, গোমাংস নিয়ে অসমে আগে যা আইন ছিল সেটা বদলে দেওয়া হচ্ছে। নতুন বেশ কিছু বিষয় সংযোজন করা হচ্ছে। তার ফলে অসমের হোটেল, রেস্তোরাঁ সহ একাধিক জায়গায় আর গোমাংস খাওয়া একেবারেই বন্ধ হচ্ছে এবার থেকে। অসমে এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল তাতে জানা যাচ্ছে, সেখানে রাজ্যে গোমাংস বিক্রি করা যাবে না। তাছাড়া মন্দির সংলগ্ন 5 কিলোমিটার এলাকাতে গোমাংস ভোজন নিষিদ্ধ ছিল। এবার সেই আইনে আরও কড়াকড়ি আনছে অসমের বিজেপি সরকার। জানা গিয়েছে, নতুন আইনে হোটেল বা রেস্তোরাঁতে গোমাংস বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে। এছাড়াও প্রকাশ্যে বা কোনো অনুষ্ঠানে গোমাংস খাওয়া যাবে না। কেবল মন্দির সংলগ্ন এলাকা নয়, গোটা রাজ্য জুড়েই এই নতুন কঠোর আইন কার্যকর হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বিজেপি শাসিত ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে গো হত্যা শাস্তিযোগ্য অপরাধ। কয়েক মাস আগে সেই রাজ্যের কয়েকটি বাড়ির ফ্রিজে গোমাংস রাখার অভিযোগ উঠেছিল। তারপরেই 11টি বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় মধ্যপ্রদেশ প্রশাসন। যদিও পরে প্রশাসনের দাবি ছিল সরকারি জমির উপর বেআইনিভাবে ওই বাড়ি নির্মাণ করা হয়েছিল, তাই ওই পদক্ষেপ নিয়েছিল তারা। তার মাঝে এবার গোমাংস ভক্ষণ নিয়ে নতুন আইন আনছে অসমের বিজেপি সরকার। অপরদিকে পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য সুখবর। 15ই ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। 31শে ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে। একই সঙ্গে পাড়ায় সমাধান কর্মসূচিও চলবে। এই সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার ঘোষণা করেছেন মুখ্য সচিব HK দ্বিবেদী। ক্যাম্প থেকে 35টি রাজ্য সরকারের পরিষেবা পাওয়া যাবে। মনে রাখবেন, 15ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার কর্মসূচি।